বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর চশমা। আজ চতুর্থ পর্ব। শায়লা বললেন, তোমারটায় ঝাল দিয়েছি। আমি ঝাল খেতে পারি না বলে আমারটা আলাদা। ঝাল তো আমি ছেড়ে দিয়েছি। কবে ছাড়লে? হারুন আমতা আমতা করছেন। কি বলবেন ভেবে পাচ্ছেন না। শায়লা বললেন, তুমি ঝাল খাওয়া ছেড়ে দিয়েছো, এই তথ্য জানতাম না। এইমাত্র জানলাম। এখন থেকে সবকিছু কম জালে রান্না হবে। আজ খেয়ে ফেলো প্লিজ। শায়লা স্বামীর প্লেটে কলিজা ভুনা তুলে দিলেন। হারুন খাচ্ছেন। খেতে অসাধারণ হয়েছে। ভিনেগার দেওয়া পেঁয়াজের কারণে কলিজা ভুনার স্বাদ 10 গুণ বেড়ে গেছে। হারুন ঘড়ি দেখলেন, 6 মিনিট ধরে খাচ্ছেন। পটাশিয়াম সাইনোসাইড দেওয়া থাকলে অনেক আগেই কর্ম কাবাব কাবার হয়ে যেত। মা আবারও ভুল করলেন। খাবারে পটাশিয়াম সাইনোসাইড দেওয়া থাকলে মন্দ হতো না। এক ধাক্কায় সব ঝামেলা থেকে মুক্তি। মৃত্যুর পর মায়ের মতো আত্মা হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ানো যেত। হারুন ঠিক করলেন, আত্মা হতে পারলে তিনি মাঝে মাঝে শায়লাকে ভয় দেখাবেন। ধরা যাক সে ক্লাস নিচ্ছে, হঠাৎ নিঃশ্বাস ফেললেন, কিংবা রাতে শায়লা যখন ঘুমোবে তিনি তার পায়ের বুড়ো আঙুল কামড়ে ধরবেন। আত্মারা কি কামড়াতে পারে? মাকে জিজ্ঞেস করে জানতে হবে। কি ভাবছো? কিছু ভাবছি না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে চিন্তা করছো। হারুন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আত্মা নিয়ে চিন্তা করছি। সোল? ও আচ্ছা। আত্মার প্রপার্টি নিয়ে ভাবছি। তবে সমস্যা হচ্ছে আত্মা কোনো বস্তু না, পরা বস্তুর ধর্ম পৃথিবীর বিজ্ঞানে ধরতে পারবে না। শায়লা বললেন, তুমি কি ভালো একজন ডাক্তার দেখাবে? একজন সাইকিয়াট্রিস্ট দেখাবো? মিসির আলী সাহেবকে দেখাবো। ওনার সঙ্গে আজ দেখা হয়েছে। সত্যি? শায়লা, তুমি জানো আমি মিথ্যা কথা বলি না। জানো না? জানি। হারুনের খাওয়া শেষ হয়েছে। পানি খাওয়া দরকার। পানির গেলাসের দিকে হাত বাড়িয়ে শেষ পর্যন্ত গুটিয়ে নিলেন। তার মন বলছে, পানির গিলাসে মেশানো আছে ভয়ঙ্কর কেসিএন। অবশ্যই পানির গিলাসে মেশানো। পানি হবে বর্ণহীন। এই গেলাসে পানি নীলছে। মিসির আলী কুরিয়ারে একটা দীর্ঘ চিঠি পেয়েছেন। চিঠি প্রেরকের নাম শায়লা রশিদ। পুনঃস্রোতে লেখা, ডক্টর হারুন নামে যে চোখের ডাক্তার আপনার চিকিৎসা করেছেন, আমি তার স্ত্রী। 10 পৃষ্ঠার দীর্ঘ চিঠি। এক বৈঠকে লেখা, এটা বোঝা যাচ্ছে। চিঠি লিখতে লিখতে উঠে গিয়ে আবার লিখতে বসলে শুরুর লেখায় টানা ভাব কমে যায়। লেখার গতি কমে যায় বললেই এটা হয়। চিঠি না পড়ে মিসির আলী পত্র লেখিকার বিষয়ে কিছু সিদ্ধান্তে পৌঁছলেন। মহিলা ধৈর্যশীল। যিনি এক বৈঠকে এত বড় চিঠি লিখবেন তার ধৈর্য থাকতেই হবে। খ মহিলা শান্ত, তার মধ্যে অস্থিরতা নেই। মানসিক অস্থিরতার ছাপ লেখায় চলে আসে। এই মহিলার হাতের লেখায় অস্থিরতা নেই। মহিলা অত্যন্ত গোছানো, কারণ তিনি চিঠি লেখার সময় ভালো ডিকশনারি পাশে নিয়ে বসেছেন। ভুল বানান ডিকশনারি দেখে শুদ্ধ করেছেন। মহিলা বুদ্ধিমতী, কারণ তিনি ব্যবস্থা করেছেন যেন মিসির আলী পুরো চিঠি পড়েন। সম্বোধন সেই ব্যবস্থা কর। মহিলা মিসির আলীকে বাবা সম্বোধন করেছেন। বাবা সম্বোধন লেখা চিঠিতে অগ্রাহ্য করার কোনো পুরুষের পক্ষেই সম্ভব না। মেয়েদের পক্ষে মা সম্বোধনের চিঠি অগ্রাহ্য করা খুবই সম্ভব। তারা নানানভাবে মা ডাক শুনে অভ্যস্ত। পুরুষরা বাবা শুনে অভ্যস্ত না। কেউ বাবা ডাকলে সেই বাবা ডাক পুরুষদের মাথায় ভেতর ঢুকে যায়। মিসির আলী চিঠি পড়তে শুরু করলেন। তার হাতে একটা লাল কালির বল পয়েন্ট। চিঠির কোনো কোনো জায়গায় লাল কালি দিয়ে আন্ডারলাইন করতে হবে বলে ধারণা। এই কাজটা প্রথম পড়াতেই শেষ হয়ে যাওয়া ভালো। প্রিয় বাবা, আমার বিনীত সালাম নিন। মিসির আলী লাল কালি দিয়ে প্রিয় বাবা আন্ডারলাইন করলেন। সম্বোধন পড়ে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন। একজন চিরকুমার মানুষের কন্যা থাকার কথা না। কন্যা স্থানীয়রা অনেকেই থাকবে। তার বাবা ডাকবে না, চাচা ডাকবে, কিংবা আধুনিকতায় আঙ্কেল ডাকবে। আপনাকে আমি কেন বাবা ডাকছি তা অন্য কোনো দিন ব্যাখ্যা করব। মিসির আলী আবারও লাল কালি দিয়ে দাগ দিলেন। অন্য কোনো দিন ব্যাখ্যা করবে, এই বাক্যর নিচে দাগ পড়ল। আপনি অনেক জটিল সমস্যা সহজ করে সবাইকে চমকে দিয়েছেন। আমি আপনাকে অতি জটিল সমস্যা দিচ্ছি। সমস্যার ব্যাখ্যা আমি নিজে বের করেছি। ব্যাখ্যা ঠিক কিনা তা শুধু আপনি বলে দিবেন। এই চিঠিতে আমি শুধু সমস্যাটি বলবো।
ব্যাখ্যায় যাব না। আপনি রহস্যের সমাধানের পর আমি আমি আমার সমাধান বলব। আপনার সঙ্গে রহস্য সমাধান খেলা আমি খেলতে পারি না। আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। যাই হোক, এখন সমস্যাটা বলি। অল্প বয়সে আমার বাবা-মা দুজনে মারা যান। আমি বড় হই আমার ছোট চাচার আশ্রয়ে। চাচা-চাচী দুজনেই মহাপুরুষ পর্যায়ের মানুষ ছিলেন। আমার বাবা-মা নেই। এটা তারা কোনোদিন বুঝতে দেননি। ছোট চাচীকে আমি চাচী না ডেকে সবসময় মা ডেকেছি। চাচাকে বাবা ডাকতে শুরু করেছিলাম, চাচা ডাকতে দেননি। মিসির আলি লাল কলমে পুরো দাগটা নিলেন। তার ভুরু সামান্য কুঞ্চিত হলো। মেয়েটি তাকে কেন বাবা সম্বোধন করেছে তা মনে হয় পরিষ্কার হতে শুরু করেছে। সে নিজের বাবাকে বাবা ডাকতে পারেনি। চাচাকে ডাকতে গিয়েছিল, অনুমতি পায়নি। কাউকে বাবা ডাকার তীব্র ইচ্ছা থেকে কি বাবা সম্মেদন? আমার চাচা-চাচী অনেক যাচাই-বাছাই করে আদর্শ এক পাত্রের সঙ্গে আমার বিয়ে দিলেন। পাত্র আদর্শ, কারণ তার চেহারা রাজপুত্রের মতো। আফ্রিকান কালো রাজপুত্র না, গ্রিক রাজপুত্র, আর্য সন্তান। আপনি তো আমার স্বামীকে দেখেছেন। বলুন সে রাজপুত্র না? এখন অবশ্য চিন্তা ভাবনার চোখের নিচে কালি জমেছে। মাথার টাক পড়েছে। মন্ত্রী পুত্র টে টেকো হলেও মানিয়ে যায়। টাক মাথার রাজপুত্র মানায় না। যাই হোক, আমার রাজপুত্র ডাক্তার, পড়াশোনা করেছেন আমেরিকায়। ব্রিলিয়ান্ট ছাত্র। চোখের কর্নিয়া রিপ্লেসমেন্টের একটি বিশেষ অপারেশন তার আবিষ্কার। মেডিকেল জার্নালে হারন কর্নিয়া গ্রাফটিং হিসেবে উল্লেখ আছে। এই রাজপুত্রের ঢাকা শহরে ওয়ারীতে একটা দোতলা বাড়ি আছে। বাড়ির নাম ছায়া কুঠির। ছায়া আমার শাশুড়ির ডাকনাম। আমার শ্বশুর সাহেব স্ত্রীকে যে নামে ডাকতেন, বাড়ির কপালেও সেই জুটল। আমার দুটো গাড়ি আছে। একটা কালো রঙের মরিস মাইনর, একটা লাল রঙের ভক্সওয়াগন। আমার শ্বশুর সাহেব ব্যাংকার ছিলেন, হাসি খুশি ফুর্তিবাজ মানুষ। বিয়ের পান চিনিতে তাকে আমি প্রথম দেখি। আমাকে পাশে বসিয়ে তিনি বললেন, আমার ছেলে আমাকে ডাকে বাবুই। তাকে শেখানো হয়েছিল বাবাই ডাকে। সে বাবা ডাকা শুরু করলো বাবুই। আমি তার কাছে হয়ে গেলাম পক্ষী। তুমিও আমাকে বাবু ডাকবে। পুত্র এবং পুত্রবধূ দুজনের কাছে আমি পক্ষী হিসেবে থাকবো। হা হা হা। আমার শ্বশুর সাহেবকে আমার বাবুই ডাকা হয়নি। আমার বিয়ে হলো রাত ৮টায়। উনি সেই রাতেই ১১টার দিকে মারা গেলেন। বিয়ের আনন্দবাড়ি শোকে ডুবে গেল। আমার শাশুড়ি এমনভাবে আমার দিকে তাকালেন যেন আমি সাক্ষাৎ ডাইনি। আমি দিশেহারা হয়ে গেলাম। বাসর রাত নিয়ে কত সুন্দর গল্প শুনেছি। আমাদের বাসর রাত ছিল বেহুলা লক্ষিন্দর টাইপ বাসর। যেন আমাদের দুজনের মাঝখানে কিলবিল করছে ভয়ঙ্কর কালসাপ। আমার শাশুড়ি শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। কথাবার্তা খুবই কম বলতেন। শুধু নিজের ছেলের সঙ্গে গলা নিচু করে নানান কথা বলতেন। তিনি এক অর্থে ভাগ্যবতী ছিলেন। ছেলে পেয়েছেন মাতৃভক্ত। বিদ্যাসাগর মায়ের জন্য সাঁতরে দমেদর নদী পার হয়েছিলেন। আমার শাশুড়ি ছেলে মায়ের জন্য সাঁতার যমুনা পার হতো। যদি সে সাঁতার জানতো। হারুন সাঁতার জানে না। হারুনের মাতৃভক্তি নমুনা না দিলে আপনি বুঝবেন না। আমি নমুনা দিচ্ছি। আমার শাশুড়ি তার শোবার ঘরে দরজা বন্ধ করতেন না। সারা রাত দরজা খোলা থাকতো। কারণ তার ছেলে ভয় পাওয়া রোগ আছে। ভয় পেলে সে যেন যেকোনো সময় মার ঘরে যেতে পারে। সেই ব্যবস্থা এমন অনেকবার হয়েছে, গভীর রাতে ঘুম ভেঙে দেখেছি আমার বিছানার পাশে নেই। আমি আমার শাশুড়ির ঘরে উঁকি দিয়ে দেখেছি মাতা পুত্র খাটের উপর বসে গল্প করছে। দুজনেই আনন্দিত। আমি সব সময় চেষ্টা করতাম ওরা যেন আমার উপস্থিতি টের না পায়। কিন্তু প্রতিবারই আমার উপস্থিতি আমার শাশুড়ি টের পেতেন এবং বিরক্ত কিন্তু শান্ত গলায় বলতেন, বৌমা তুমি শুয়ে পড়ো, আমি ওকে পাঠাচ্ছি। আমার এবং হারুনের আলাদা কোনো জীবন ছিল না। মনে হয় রেস্টুরেন্টে খেতে যাব, সেখানেও আমার শাশুড়ি। হারুন মাকে ছাড়া কোথাও যাবে না। আমার শাশুড়ি আপত্তি করতেন। তিনি বলতেন, তোরা দুজন খেতে যাচ্ছিস না, আমি কেন? হারুন রেগে গিয়ে বলতো, তোমাকে ছাড়া আমি যদি রেস্টুরেন্টে খেতে যাই তাহলে আমার নাম হারুনুর রশিদ না, আমার নাম কুত্তা রশিদ। এরপর আর কারোর বলার কিছু থাকে না। তবে একবার শুধু আমরা দুজন কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। গাড়ি নিয়ে গিয়েছিলাম। গাড়ি হারুন ড্রাইভ করেছে, আমি বসেছি তার পাশে।
কি আনন্দের ভ্রমণ সেটা ছিল! থামতে থামতে যাওয়া, দরিদ্র চায়ের দোকানে গাড়ি থামিয়ে চা খাওয়া। যাওয়ার পথে এক জায়গায় হাট পড়ল। আমরা গ্রাম্য হাট ঘুরে বেড়ালাম, কাঁচা বাজার, পটলের দাম করলাম। হারুন বলল, ওই দেখো গরু ছাগলের হাট। দাম করে একটা ছাগল কিনে ফেলবো নাকি? আমি বললাম, কিনবে যখন ছাগল কেন, এসো একটা গরু কিনে ফেলি, গাড়ির ছাদে করে নিয়ে যাই। আনন্দ করতে করতে আমরা কক্সবাজার পৌঁছালাম রাত ৮টার দিকে। পর্যটনের একটা মেটেল আছে, শৈবাল নাম। সেখানে আমাদের একটা ডিলাক্স রুম বুকিং দেওয়া ছিল। শৈবাল লাউঞ্জে এসে আমি হতভম্ব হয়ে দেখি আমার শাশুড়ি বিশাল এক সুটকেস নিয়ে লাউঞ্জে বসে আছেন। প্রথমে ভাবলাম ভুল দেখেছি। আমি হারুনের দিকে তাকালাম, সে আনন্দিত গলায় বলল, তুমি সারপ্রাইজ হয়েছ কিনা বলো। আমি শীতল গলায় বললাম, সারপ্রাইজ হয়েছি। সে বলল, বেশি সারপ্রাইজ না, মিডিয়াম সারপ্রাইজ। আমি বললাম, বেশি সারপ্রাইজ। হারুন বললেন, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই কাজ করেছি। মাকে প্লেনের টিকিট কেটে দিয়ে এসেছিলাম, আর আমরা রওনা হওয়ার পর মা প্লেনে উঠেছেন, আমাদের আগে পৌঁছেছেন। ভালো করছি না? আমি বললাম, ভালো করছো। হারুন বলল, আমি সাঁতার জানি না তো, মা পাশে থাকলে ভয় নেই। মা আবার সাঁতারে এক্সপার্ট। আমি শাশুড়ির কাছে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করলাম। তিনি আমার মাথায় হাত রেখে অনেকক্ষণ দোয়া করলেন। কক্সবাজার ট্রিপটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার ধারণা সেখানে আমি কনসিভ করি। এইসব জিনিস মেয়েরা বুঝতে পারে। আমি আমার বাবুর নামও ঠিক করে ফেলি। ছেলে হোক বা মেয়ে হোক, আমার বাবুর নাম হবে সাগর। কক্সবাজার থেকে ফেরার ৮ মাসের মাথায় সাগরের জন্ম। কি সুন্দর ফুটফুটে ছেলে, বড় বড় চোখ। আমি তার চোখের দিকে তাকালেই যে সাগর দেখতে পাই। বাবুকে যখনই কোলে নিতাম আমার কাছে মনে হতো আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। এই পৃথিবীতে আমার কিছু চাইবার নেই। ১ সেকেন্ডের জন্যও বাবুকে চোখের আড়াল করতে ইচ্ছে করতো না। বাধ্য হয়ে আমি বাবুকে না দেখেই থাকতাম। কারণ আমি তখন কেমিস্ট্রির লেকচারশিপের চাকরি পেয়েছি। সরাসরি কলেজের চাকরি। ক্লাস বেশি না, কিন্তু ছুটির দিন ছাড়া প্রতিদিনই যেতে হতো। প্রিন্সিপাল ছিলেন কড়া। চিল আকাশে উড়ে, তার দৃষ্টি থাকে আমি কলেজে যাই, ছাত্র পড়াই, আমার মন পড়ে থাকে বাবুর কাছে। আমার শাশুড়ি ঠিক মতো দেখাশোনা করতেন। কাজের মেয়েটা কি পানি সেদ্ধ করে ফর্মুলা বানাচ্ছে, নাকি ট্যাপের পানি দিয়ে কাজ সারছে? সাগর কি ভেজা মাথায় শুয়ে আছে? তার কথা কি সময় মতো বদলানো হচ্ছে? তাকে গোসল দেওয়ার সময় কানে পানি ঢোকেনি তো? বিছানায় ঠিক মতো শোয়ানো হচ্ছে তো? সিলিং ফ্যানের নিচে শোয়ানো হচ্ছে না তো? কত রকম দুর্ঘটনা হয়, দেখা গেল সিলিং ফ্যান থেকে ঝুলে নিচে পড়ে গেছে। একটা শিশুকে একা বড় করা যায় না, সবার সাহায্য লাগে। হারুনের কোনো সাহায্য আমি পেলাম না। সব বাবাই প্রথম সন্তান নিয়ে অনেক আহ্লাদ করে, বাচ্চা কোলে নিয়ে বসে থাকা, ছবি তোলা। হারুন তার কিছুই করল না। একসময় সে আলাদা বিছানা করে ঘুমোতে শুরু করলো। রাতে বাচ্চা জেগে থাকে, কান্নাকাটি করে, তার নাকি ঘুমের সমস্যা হয়। একদিন অবাক হয়ে দেখি হারুনের গলায় ২টা বিষ। আমি বললাম, তাবিজ কিসের? সে জবাব দেয় না, আমতা আমতা করে খুব চেপে ধরায় বলল, মা দিয়েছে, সামনে আমার মহা বিপদ, এই জন্যই তাবিজ। আমি বললাম, উনি কি করে বললেন, বুঝলেন সামনে তোমার বিপদ?